জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে দেশটি। এমন কথাও তারা জানায়, হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এসব কথা জানা যায়। মোদির বৈঠা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। মোদির বৈঠা দিয়ে বাংলাদেশের নৌকা চালানোর আশা করবেন না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জ্বালাময়ী এমন বক্তব্য দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সৌদি আরবে হাসিনার আশ্রয় চাওয়ার ব্যাপারে অবশেষে মুখ খুললেন সৌদি রাষ্ট্রদূত। তার এমন বক্তব্যের পর সাবেক প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। হাসিনা এখন কোথায় যাবেন, এটি যেন এখন বাংলাদেশিদের একমাত্র প্রশ্ন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব আল হাসানের উপর দিয়ে 14 আগস্ট রাতভর যেন ঝড় বয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব ছিল তার পরকীয়ার প্রেমের গুঞ্জনে। অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে রীতিমতো তুলোধুনো করা হয়েছে তাকে। নাফিসা কামালের সাথে ফাঁস হওয়া ছবি এবং ভিডিও, সেই সাথে এক নেটিজেনের তাদের একসাথে রুম বুক করতে দেখার দাবি, সব মিলিয়ে অলরাউন্ডার এখন প্লে বয়ের খেতাব পাচ্ছেন। এর মাঝে শিশিরের সাথে তার বিচ্ছেদের খবরও রটে গেছে। আর তাই সাকিব পন্থী এবার নিজেই এগিয়ে এসেছেন নিজের কথা জানাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে দেশটি। এমন কথাও তারা জানায়, হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান, দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এসব কথা জানা যায়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগেই শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে লবিং শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমালোচকদের কারাগারে পাঠানোর ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ শেখ হাসিনার প্রশাসনের একটি পুলিশ ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। পাশাপাশি বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। যদি বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেয়া হয়, তবে বাংলাদেশ ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে। সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র তৈরি হবে, যেমনটি হয়েছিল আফগানিস্তানে। গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে পদযাত্রা শুরু করে, তখন বঙ্গবন্ধু কন্যা ভারতে চলে যেতে বাধ্য হন। এই ঘটনার পর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশকে সঠিকভাবে মোকাবেলা করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র জনতার বিক্ষোভের ফলে শত শত প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে তাদের কৌশল পরিবর্তন করেন এবং জানান তারা বাংলাদেশে ক্ষমতায় আসায় যে কারো সাথে কাজ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান। ভারতের একজন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আসা প্রতিবেদনগুলোতে প্রায় বলা হতো যে ভারত বিরোধী মনোভাব নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। তবুও আমরা ধরে নিয়েছিলাম শেখ হাসিনা সবকিছু সামলে নেবেন, কিন্তু পুরো ঘটনাটি একটি স্ফুলিঙ্গের মতো কাজ করেছিল, যা পরিস্থিতিকে জটিল করে তোলে। মোদির বৈঠা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। মোদির বৈঠা দিয়ে বাংলাদেশের নৌকা চালানোর আশা করবেন না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জ্বালাময়ী এমন বক্তব্য দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 15 আগস্ট বৃহস্পতিবার শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের পূর্ব পরিকল্পিত বিচ্ছিন্নতা রুখে দিতে ছাত্রদের জমায়েতে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করে বলেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা পরপর 3টি লোক দেখানো নির্বাচন করেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দ্বন্দ্বকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে ভারতের গণমাধ্যম প্রচার করছে। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিস্সা দিয়ে বাংলাদেশে তারা সরকার গঠন করেছে। শেখ হাসিনা পুত্র জয়ের বক্তব্যে এ ব্যাপারটি স্পষ্ট হয়। ক্ষমতায় আসার জন্য তারা মানুষ বিমুখ হয়ে মোদিমুখী হয়েছে। তিনি আরো বলেন, জয়কে আমরা বলতে শুনেছি, মোদিকে তিনি বলছেন তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা করে দেন।
ছাত্র জনতা থেকে কতটা বিচ্ছিন্ন হলে একজন মানুষ মোদীকে নির্বাচন অনুষ্ঠিত করে দেওয়ার জন্য বলতে পারেন। অর্থাৎ এটি থেকেই প্রমাণ হয় 2009, 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। হাসনাত আব্দুল্লাহ এ সময় আরও বলেন, বাংলাদেশকে বিতর্কিত করার জন্য এবং আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আওয়ামী লীগ সরকার দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। গত 16 বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে লোপাট করেছে। আমি হিসেব করে দেখেছি, তাদের লোপাট করা টাকার মাত্র 5% যদি তারা গুজবের পেছনে খরচ করে, তাতেও আমাদের বাংলাদেশকে তারা ধ্বংস করে দিতে পারবে। এত পরিমাণ টাকা তারা বিদেশে লোপাট করেছে। সার্বভৌমত্বের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা যেখানে মোদী সরকারের কাছে আবেদন করেছে, সেখানে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা জয়কে স্পষ্ট করে বলে দিতে চাই, আমেরিকায় বসে দেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার নেই। আপনাদের নৌকা অনেক আগেই ফুটো হয়ে গিয়েছে। নৌকার পাটাতনও আপনাদের নেই, তাই বৈঠা খুঁজে লাভ নেই। মোদির বৈঠা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করবেন না। উল্লেখ্য, কোটা আন্দোলন থেকে পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার নানা দিক নির্দেশনার কারণে ছাত্র জনতার আন্দোলন আজ সফলতার মুখ দেখেছে। সেই হাসনাত আব্দুল্লাহ এবার তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল খোলার ইঙ্গিত দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা দল গঠন করলে সেই দলটি জনগণের সেবা করবে। দলটি হবে সেবামূলক একটি সংগঠন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র নেতৃত্বের ওপর মানুষ আশা রাখতে চাইছে। যেহেতু এই আশার প্রতিফলন ঘটানোর জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন, আর নাগরিকদের প্রত্যাশা যদি সবসময় আমাদের পক্ষে থাকে, সেক্ষেত্রে রাজনৈতিক দল খোলার কথাটি আমরা অবশ্যই বিবেচনা করব। কেমন হবে নতুন এই দলের কাঠামো, কারা থাকবেন নেতৃত্বে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতির মূল বিষয়টি হচ্ছে জনগণের প্রত্যাশা। তারা কি চাইছে সেটি গুরুত্বপূর্ণ। এর আগে যে নেতারা ছিলেন, তারা বার্ধক্যের একটি শিকল আমাদের মাঝে চাপিয়ে দিয়েছিলেন। তারা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি। আমরা জনগণের কথা শুনতে চাই, তারা কি চায় এবং প্রত্যাশা পূরণ করার যে শপথ, সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি। সাকিব আল হাসানের উপর দিয়ে 14 আগস্ট রাতভর যেন ঝড় বয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব ছিল তার পরকীয়ার প্রেমের গুঞ্জনে। অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে রীতিমতো তুলোধুনো করা হয়েছে তাকে। নাফিসা কামালের সাথে ফাঁস হওয়া ছবি এবং ভিডিও, সেই সাথে এক নেটিজেনের তাদের একসাথে রুম বুক করতে দেখার দাবি, সব মিলিয়ে অলরাউন্ডার এখন প্লে বয়ের খেতাব পাচ্ছেন। এর মাঝে শিশিরের সাথে তার বিচ্ছেদের খবরও রটে গেছে। আর তাই সাকিব পত্নী এবার নিজেই এগিয়ে এসেছেন নিজের কথা জানাতে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে সাকিব ও শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে। এমন সংখ্যা তৈরি করেছেন শিশির নিজেই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেক ছবি ডিলিট করে দিয়েছেন তিনি। এরই মধ্যে গতকাল 14 আগস্ট রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা যায়। এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা। নেটিজেনদের কারো কারো দাবি, সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের। তবে 15 আগস্ট সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাকিব পত্নী লিখেছেন দীর্ঘ এক স্ট্যাটাস, যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি। সঙ্গে জানিয়েছেন সাকিব এক অসাধারণ বাবা এবং স্বামী। জানিয়েছেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থানের কথাও। বিষয়টাকে নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে বলেছেন তিনি ভালো আছেন, তাদের সম্পর্ক ভালো আর দৃঢ় আছে। স্পষ্টই বলেছেন সাকিব একজন অসাধারণ স্বামী ও বাবা। দীর্ঘ স্ট্যাটাসের শুরুতেই শিশিরের বক্তব্য, আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল, আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময় জানি আর বেশিরভাগ সময়ই তার সঙ্গেই থাকি। 13 বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম, সে এখনও সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে 100তে 100 পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে। এরপরেই শিশির অনুরোধ জানিয়েছেন অনলাইনে গুঞ্জন না ছড়াতে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি বা ভিডিও পুরো ঘটনা বর্ণনা করে না। শিশিরের বক্তব্য, যারাই এমন করছেন তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে লিখেছেন, আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিছু কিছু অপ্রয়োজনীয় ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময়, আর আমি আমার পরিবারের দিকে নজর দেব। আমরা সবসময় টিম হয়েছিলাম আর তেমনই থাকবো ইনশাল্লাহ।
দীর্ঘ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের পারিবারিক ছবিও যুক্ত করেছেন সাকিব পত্নী। সঙ্গে সংযুক্ত দিয়ে লিখেছেন, ছবি মুছে দেওয়ার কারণ আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি, কেবল তা প্রাইভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না। মূলত এই বিতর্কিত ঘটনার সূত্রপাত 14 আগস্ট রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ক্লিপ থেকে, যেখানে তার সাথে দেখা গিয়েছে অন্য এক নারীকে। ধারণা করা হচ্ছে ভিডিওতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী আফম মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। সেই সময় স্ত্রী উম্মে শিশিরের সাথেও বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অবশ্য সাকিব আল হাসান এখনও এ নিয়ে মুখ খুলেননি।